১৯৮৫ সালের এক ভয়াবহ ঝড়ের রাতে একটি তরুণীর লাশ রহস্যময়ভাবে কবর দেয়া হয়। ৪ দশক পর এক বৃদ্ধ ফেসবুক লাইভে প্রকাশ করে তার জীবনের সবচেয়ে বড় পাপের কথা, যা তার পরিবার, বন্ধুত্ব এবং শান্তি সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই স্বীকারোক্তি কি শুধুই অনুশোচনার শেষ ধাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন সত্য যা জানলে আরো চমকে যাবেন? চলুন শুরু করি সেই অজানা অধ্যায়, রেখাচিত্রমের পথে। সকালের আলো ফোটার আগেই বাবার ডাকে বিবেকের ঘুম ভাঙে। বিবেক একজন পুলিশ ইন্সপেক্টর, তাকে জুয়া খেলার দায়ে সাসপেন্ড করা হয়েছে। তাই এই সময়টা সে বাবাকে রাবার বাগানে সাহায্য করে এবং বাড়ির টুকটাক কাজ করে কাটাচ্ছে। তবে মানসিক শান্তি নেই তার। পত্রিকার সব জায়গায় শুধু তার কথাই হাইলাইট হচ্ছে। তবে সে দুঃসময় কাটিয়ে আবারও ডিউটিতে ফেরার চেষ্টা করছে। একদিন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে এসপির কাছে যায়। এসপি প্রথমে বিবেকের ব্যাপারে কোনো সাহায্য করতে চায় না, কারণ মুখ্যমন্ত্রী পর্যন্ত বিবেকের ব্যাপারটা পৌঁছে গেছে। তবুও এসপিকে বুঝিয়ে বলা হয় মালাকাপাড়া থানায় এসএইচও ট্রান্সফার হয়ে গেছে, আপাতত তার পজিশনটা ফাঁকা আছে। এই থানায় তেমন সেন্সিটিভ ইস্যু নেই, তাই ওখানে যদি বিবেককে পোস্টিং দেয়া হয় তাহলে তার ব্যাপারটা আস্তে ধীরে চাপা পড়ে যাবে। এসপি এবার তার কথা মেনে নেয় এবং বিবেককে মালাকাপাড়া থানায় পোস্টিং দিয়ে দেয়। বিবেকও খুশি মনে সেখানে গিয়ে জয়েন করে। এদিকে রাজেন্দ্রন নামের এক লোক মরণ ব্যাধি, কি করা উচিত? তো পরের দিন রাজেন্দ্রন কোনো একটা কাজে মালাকাপাড়াতেই যাওয়ার জন্য বের হয়। রাজেন্দ্রন মালাকাপাড়ার একটা জঙ্গলে যায়। ড্রাইভার এবং গাড়ি জঙ্গলের মুখে রেখে সে তার জীবনের একটা কঠিন সত্য বলতে চলেছে। এটা তার জীবনের এমন একটা ঘটনা যে তার অভিশাপে তার সুখ, শান্তি, স্বাস্থ্য, পরিবার সব নষ্ট হয়ে গেছে আজ থেকে প্রায় ৪০ বছর আগে। তখন ১৯৮৫ সাল, এক ঝমঝমে বৃষ্টির রাতে সে আর তার বন্ধুরা মিলে একটা মেয়ের লাশকে এখানে দাফন করেছিল। তার সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন এলিস জুয়েলার্সের মালিক ভিনসেন্ট, অন্যজন তাদের আরেক বন্ধু ফ্রান্সিস। তারা যে মেয়েটিকে পুঁতে রেখেছিল তার বয়স মোটামুটি ১৮ বছর ছিল। মেয়েটি কে, কোথা থেকে এসেছিল সেটাও সে জানত না। রাজেন্দ্রন ভেবেছিল কিছুদিনের ভেতরেই হয়তো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, কিন্তু এতগুলো বছর পরেও এই ব্যাপারটা এখনো সামনে আসেনি। কিন্তু সে পাপের বোঝা ও আর বয়ে নিয়ে বেড়াতে পারছে না। তাই স্বীকারোক্তি দিয়েই রাজেন্দ্রন নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে। গুলির আওয়াজ পেয়ে ড্রাইভার ছুটে এসে দেখে ততক্ষণে রাজেন্দ্রন মারা গেছে। একটু পরে মালাকারপাড়া থানায় ফোন দেয়া হয়। থানায় সবে বিবেক জয়েন করেছে। ফোনটা সেই রিসিভ করে। বিবেক ঘটনাস্থলে এসে দেখে পুলিশের আগে মিডিয়া সেখানে পৌঁছে গেছে। কিছুক্ষণ পর ঊর্ধ্বতন কর্মকর্তারাও চলে আসে এবং জায়গাটা খুঁজে দেখার নির্দেশ দেয়। যদি তারা কঙ্কাল পায় তবে কেসটা তদন্ত চালিয়ে যাবে, তার আগে কোনো অ্যাকশন তারা নেবে না। ভিনসেন্ট তার অসুস্থ স্ত্রীর পাশে বসেছিল। তার স্ত্রী বহু বছর ধরে শয্যাশায়ী। রাজেন্দ্রনের ঘটনার ব্যাপারে সে কিছুই জানতো না, কিন্তু সেই অজ্ঞতার স্থায়িত্ব বেশিক্ষণ থাকলো না। তার ছেলে ছুটে এসে তাকে রাজেন্দ্রনের ভিডিও দেখালো। ভিডিও দেখে ভিনসেন্ট শান্ত থাকার চেষ্টা করলো এবং ছেলেকেও আশ্বস্ত করলো টেনশন নেবার দরকার নেই, একটু করলো। তবে বিবেক ছাতা হাতে গর্তের কাছে গেল এবং দেখলো পানির উপর ভেসে উঠেছে ছেঁড়া কাপড়ের অংশ। সে সঙ্গে সঙ্গেই পুনরায় খোঁড়ার নির্দেশ দিল। গর্তের পানি ছেঁকে খোঁড়াখুড়ি চালিয়ে যাওয়া হলো। কিছুক্ষণের মধ্যে পাওয়া গেল একটি কঙ্কাল। কঙ্কালের সঙ্গে ছিল একটি পায়েল। ফরেনসিক বিশেষজ্ঞ জানালেন এটি একটি মেয়ের কঙ্কাল, তবে বয়স ও অন্যান্য তথ্য জানতে সময় লাগবে। বিবেকের আজকের পারফরমেন্স দেখে এসপি খুশি হলো। সে বিবেককে কেসটির রি-ইনভেস্টিগেশন টিমে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল। পরের দিন ইনভেস্টিগেশন অফিসার একটি মিটিং ডেকেছিলেন। বিবেককে দায়িত্ব দেওয়া হলো রাজেন্দ্রনের বাড়িতে গিয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে। টেকনিক্যাল টিমকে বলা হলো রাজেন্দ্রন ও ভিনসেন্টের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করতে। রাজেন্দ্রন একটি নাম বলেছিল, ফ্রান্সিস। পুলিশের কাছে ফ্রান্সিস সম্পর্কে কোনো তথ্য ছিল না, তাই তাকেও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হলো। কেসের অফিসিয়াল তদন্ত শুরু হলো। বিবেক রাজেন্দ্রনের ডাক্তারের সঙ্গে দেখা করলো। ডাক্তার জানালেন রাজেন্দ্রনের লিভার ড্যামেজ ছিল। একবার লিভারের অপারেশন করা হয়েছিল, কিন্তু সে যত্ন না নিয়ে বেপরোয়া জীবনযাপন করত। বিবেক রাজেন্দ্রনের পরিবারের ব্যাপারে জানতে চাইল। ডাক্তার বললেন রাজেন্দ্রনের স্ত্রী বহু বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে। একটা ছেলে ছিল বলে শোনা যায়, তবে তাকে কখনো রাজেন্দ্রনের সঙ্গে দেখা যায়নি। বিবেক এবার রাজেন্দ্রনের প্রাক্তন স্ত্রীর কাছে গেল, কিন্তু সেখান থেকেও তেমন কিছু জানতে পারল না।
অন্যদিকে ফ্রান্সিসকে খুঁজতে গিয়ে পুলিশের নাজেহাল অবস্থা হলো। রাজেন্দ্রনের বয়সী অনেক ফ্রান্সিসকে খুঁজে বের করা হলো, কিন্তু আসল ফ্রান্সিসের কোনো সন্ধান মিলল না। এদিকে যে মেয়েটিকে হত্যা করা হয়েছিল তার পরিচয়ও মেলেনি। পুলিশ সমস্ত মিসিং ফাইল খুঁজেও তার কোনো হদিশ পেল না। একজন এসআই বিবেককে জিজ্ঞেস করলো, যেসব মেয়েরা প্রতারণা করে পালিয়ে গেছে তাদেরও কি মিসিং কেস রয়েছে, এগুলো কি খুঁজে দেখা হবে? বিবেক তাকে নিষেধ করলো। আমরা শুধু সত্যিকারের হারিয়ে যাওয়া মানুষদের খুঁজবো, বলল সে। বিবেকের গার্লফ্রেন্ড, যিনি একজন সাংবাদিক, 80-র দশকের মিসিং রিপোর্টের কিছু পেপার কাটিং এনে দিলেন। বিবেক সে রিপোর্টগুলো দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে লাগলো, কিন্তু প্রতিবারই হতাশ হতে হলো। তবে কয়েকদিনের চেষ্টার পর এক বৃদ্ধ লোক মেয়েটির পায়েল দেখে শনাক্ত করলেন এবং বললেন এটি তার হারিয়ে যাওয়া মেয়ের পায়েল। বিবেক তার ডিএনএ নমুনা সংগ্রহ করলো এবং কঙ্কালের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করানোর জন্য পাঠালো। এরপর সে তদন্তকারী অফিসারকে খবরটি জানালো। অফিসার এবার বিবেককে ভিনসেন্টের গ্রামের বাড়িতে পাঠালো। বিবেক সেখানে গিয়ে ভিনসেন্টের এক কাজিনের সঙ্গে দেখা করলো। কাজিন জানালেন ভিনসেন্ট বহু বছর আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তার ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে যায়। মা ছেলে অনেক কষ্টে জীবন কাটাতো। একদিন ভিনসেন্ট চার্চে এক বিশপের ছাতা চুরি করতে গিয়ে ধরা পড়ে। বিশপ জানতে পারেন ছাতা না থাকায় সে স্কুলে যেতে পারছিল না। বিশপ তার দারিদ্র্যের কথা জেনে তাকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। পড়াশোনা শেষ করে সে মুম্বাইয়ে চলে যায়। বিবেক আরো জানতে পারলো পড়াশোনা চলাকালীন সময়ে ভিনসেন্ট মালাক্কা পাড়াতেই থাকতো, যেখানে কঙ্কাল পাওয়া গেছে। বিশপের বাড়িও সেখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এই তথ্য পাওয়ার পর বিবেক ভিনসেন্টকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলো। ভিনসেন্ট জানালো সে বিশপের মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে ছিল, কিন্তু লাশ সম্পর্কে কিছুই জানে না। বিবেক বলল, মৃত্যুর 2 দিন আগে রাজেন্দ্রন তোমার অফিসে ফোন করেছিল। ফোন রেকর্ড অনুযায়ী তোমাদের মধ্যে 15 মিনিট কথা হয়েছিল। কি কথা হয়েছিল? ভিনসেন্টের সহকারী জানালো অফিসে ফোন করলে কয়েকটি ধাপ পার করে তবেই সেটা ভিনসেন্টের কাছে পৌঁছায়। সেই কারণে রাজেন্দ্রনের ফোনটা তার কাছে আসেনি। ভিনসেন্ট বলল, আমি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। রাজেন্দ্রনের কথা ভিত্তিহীন। যদি আমি কোনো লাশ লুকাতাম তাহলে নিশ্চয়ই সেই মেয়েটির নাম পরিচয় জানতাম। বিবেক বলল, রাজেন্দ্রনের কথা শুনে আমরা কঙ্কাল খুঁজে পেয়েছি। একে একেবারে ভিত্তিহীন বলা যায় না। ভিনসেন্ট শান্তভাবে বলল, আমি শুধুই একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশের সাহায্য করছি। পরদিন বিবেক ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে জানতে গেল বৃদ্ধের ডিএনএ এর সঙ্গে কঙ্কালের ডিএনএ মেলানো হয়েছে কিনা, কিন্তু জানা গেল তাদের ডিএনএ মেলেনি। বিবেক বৃদ্ধকে ফোন করে বিষয়টি জানাতে চাইল, কিন্তু তখনই খবর এলো বৃদ্ধ মারা গিয়েছেন। তো বিবেক সহকর্মীকে নিয়ে বৃদ্ধের বাড়িতে যায়। মৃতের ছেলে বলে তার বাবা গত 40 বছর ধরে হারানো মেয়ের জন্য অপেক্ষা করে কাটিয়েছেন, কিন্তু মেয়ে মৃত এটা শোনার পর তিনি আর সে শোক সামলাতে পারেননি, তাই তিনিও মারা গেলেন। কথাটা বিবেকের মনে গভীরভাবে আঘাত করে। সে কোয়ার্টারে ফিরে আবারও মিসিং রিপোর্টগুলো চেক করতে শুরু করে। তখন তার সেদিন ওসির বলা কথাটা মনে পড়ে। সে এবার চিটার বাটপারি করে পালিয়ে যাওয়া মেয়েদের কেসের রিপোর্টগুলো টিকতে শুরু করে। এবার সে লিড পেয়ে যায়। পরের দিন সে থ্রিসুর সিটি থানায় যায় এবং অফিসারের সাথে দেখা করে। বিবেক বলে তারা একটি মেয়ের বিরুদ্ধে করা ফ্রড অ্যান্ড চিটিং কেসের এফআইআর খুঁজে পেয়েছে, যা 1985 সালে দায়ের করা হয়েছিল। তাই সে সেই সময় রেকর্ড দেখতে চায়। অফিসার তাকে অনুমতি দিয়ে রেকর্ডস রুমে নিয়ে যান। অনেক খুঁজে বিবেক ও তার টিম সেই কেসের ফাইল পেয়ে যায়। এতে দেখা যায় চন্দ্রপাল নামের একজন ব্যক্তি মেয়েটির বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তার ঠিকানা জানতে বিবেক পোস্ট অফিসে যায়, কিন্তু সেখানে চন্দ্রপালের ঠিকানা পাওয়া যায় না। তবে জানা যায় সে একটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করত। বিবেক ফিল্ম সমিতিতে গিয়ে জানতে পারে চন্দ্রপাল এখানে কাজ করত, তবে পরে তাকে সমিতি থেকে সাসপেন্ড করা হয়। সে চন্দ্রপালের নতুন ঠিকানা দিয়ে দেয় এবং সতর্ক করে দিয়ে বলে ওর কাছে গিয়ে যেন পুলিশ পরিচয় না দেয় এবং যাওয়ার সময় যেন একটি মদের বোতল নিয়ে যায়। বিবেক এবার টিম নিয়ে ইউনিফর্ম ছাড়াই চন্দ্রপালের বাড়িতে যায়। চন্দ্রপালকে মদ খাইয়ে তার এফআইআর করা সেই মেয়েটার সম্পর্কে জানতে চায়। চন্দ্রপাল জানায় সে সিনেমার জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দিত। একদিন রেখা নামের একটি মেয়ে তার কাছে ছুটে আসে এবং সে সুপারস্টার মাম্মুতির নায়িকা হয়ে অভিনয় করতে চায়। চন্দ্রপাল রেখাকে বোঝায় ব্যাপারটা এতটা সহজ নয়, তাকে আগে নিজেকে প্রমাণ করতে হবে, তবেই সে মাম্মুতির মতো সুপারস্টারদের সঙ্গে অভিনয় করতে পারবে। সে সময়ে মালাক্কা পাড়ায় রাতে একটি সিনেমার শুটিং হচ্ছিল। পরিচালক চন্দ্রপালের মাধ্যমে কিছু সুন্দরী নতুন মেয়ে চেয়েছিলেন। তখন চন্দ্রপাল সিনেমার জন্য কয়েকটি মেয়ের সঙ্গে রেখাকেও নিয়ে আসে, কিন্তু একদিন শুটিং এর মাঝে রেখা হারিয়ে যায়।
ততক্ষণে গানের মাত্র অর্ধেক শুটিং হয়েছিল। পরদিন শুটিং বাতিল করতে হয়। এই ঘটনায় পরিচালক চন্দ্রপালের উপর খুবই রেগে যায়। তবে দায়িত্বপ্রাপ্ত অফিসার মিসিং রিপোর্টের বদলে ফ্রড এবং চিটিং কেসের এফআইআর দায়ের করে। দেখায় এটি সে এখনো নিজের কাছে রেখে দিয়েছে। শুটিং এর গানে রেখাকে বিভিন্ন দৃশ্যে দেখা যাচ্ছিল। বিবেক বুঝতে পারে না, সিনেমার জগৎ যদি রেখার ভালো লাগতো তাহলে সে পালিয়ে গেল কেন। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু শুটিং এর পর যে বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই বাসে রেখা ছিল না। তবে শুটিং এর সময় রেখাকে এক অচেনা মেয়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। এদিকে রেখার ডিজিটাল স্কেচ তৈরি করা হয়। একটি স্কেচ ভিনসেন্টকে দেখানো হয়। রেখার স্কেচ দেখা মাত্র দেওয়া হয়। থানা পুলিশ থেকে তাকে ট্রাফিক পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে কঙ্কালটি সিবিআই অফিসারদের হাতে চলে যায়। সিবিআই অফিসাররা যখন তা প্রকাশ পায় তবে তাদের ভবিষ্যৎ ডোনেশন পেতে সমস্যা হতে পারে। এই ঘটনার পর বিবেক সিস্টারের কাছ থেকে কনভেন্টে থাকা অন্যান্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে পুষ্প নামের একজনের কথা জানা যায়, যে কিছু মাস আগে চার্চের মাদারের সাথে ঝগড়া করে চলে গিয়েছিল। তারপর থাঙ্গামা নামের একজনের কথা শোনা যায়, যার স্বামী বেবি চন্দন ও সন্তান মারা গিয়েছিল। তবে তাদের ছেলে আলাপুজা গ্রামে আছে। বিবেক খেয়াল করে তার সহকর্মী তাকে জানিয়েছিল যে রাজেন্দ্রনের মৃত্যুর আগে আলাপুজা থেকে কেউ তাকে ফোন করেছিল, যাকে সিসি ক্যামেরায় একটি দোকানে মোবাইল কিনতে দেখা গিয়েছিল। তাই বিবেক আলাপুজা গিয়ে বিনুকে খুঁজে বের করে। বিনু ছিল মাতাল নেশাখোর। প্রথমে বিবেক তাকে উত্তম মধ্যম দিয়ে জিজ্ঞেস করে রাজেন্দ্রনের সাথে তাদের সম্পর্ক কি। বিনু তখন স্বীকার করে 40 বছর আগে সে ছোট ছিল এবং তার বাবার সাথে এক ঝড় বৃষ্টির রাতে কার্পেটে মোড়ানো একটি লাশ চার্চ থেকে বের করে নিয়ে যেতে দেখেছিল। সে ভেবেছিল এটি সিনেমার শুটিং এর অংশ। পরের দিন বিনোদ তার বন্ধুকে গর্ব করে বলেছিল যে তার বাবা সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সিনেমার রিলিজের পর সে দেখে সেই বিনুর বাবা খুব অসুস্থ ছিল। তখন বিনু তার বাবাকে ওই দিনের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। তার বাবা তাকে জানায় টাকার চুরি এবং লাশ লুকানোর ব্যাপারে। এই ঘটনা জানার পর বিনু এবং তার বন্ধু রাজেন্দ্রনের সাথে যোগাযোগ করে এবং তাকে ব্ল্যাকমেল করে টাকা হাতাতে থাকে। এরপর 1 মাস আগে রাজেন্দ্র নিজেই তার অপরাধ স্বীকার করে নেয় এবং লাশ লুকানোর কথা বলে দেয়। তবে যেহেতু বিনু এবং তার বন্ধুরা মনে করেছিল রাজেন্দ্রন মারা গিয়েছিল, তাই তার মৃত্যুর সময় স্বীকারোক্তিতে রাজেন্দ্রন তার বাকি দুজন সহযোগী ভিনসেন্ট এবং ফ্রান্সিসের নাম উল্লেখ করলেও বেবির কথা উল্লেখ করেনি। বেবি হলো বিনুর বাবা। বিবেক সব শোনার পরে মনে করে সেদিন যেই মেয়েটার লাশ দাফন করা হয়েছিল সেটি হয়তো রেখা ছিল। তাই বিবেক বিনু এবং তার বন্ধুকে বলে, বাঁচতে চাইলে তোমরা এসপি স্যারের সামনে গিয়ে পুরো ঘটনা খুলে বলো। এরপর বিবেক বেরিয়ে এসে সিআই কে ফোন করে পুরো ঘটনা খুলে বলে। সিবিআই বলে তারা আর এই কেসের দায়িত্বে নেই, তাই আমরা কিছুই করতে পারবো না। তবুও বিবেক তাকে বোঝায় এবং গ্যারান্টি দেয় যে সাক্ষী হিসেবে সে বিনু এবং তার বন্ধুকে এসপির সামনে হাজির করবে। এটা শুনে সিআই তাকে এই কেসে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিন বিবেক বিনু এবং তার বন্ধুকে নিয়ে তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বিনু গাছের সাথে ঝুলছে এবং তার বন্ধুর লাশ নদীতে ভাসছে। তাদের দুজনকেই কেউ খুন করে দিয়েছে। বলা বাহুল্য তাদের খুন করেছে ভিনসেন্ট, কারণ সেই লোক দিয়ে সবসময় বিবেকের ওপর নজর রাখছিল। এমনকি ভিনসেন্ট ফ্রান্সিসের খোঁজও পেয়ে গিয়েছিল। বিবেকের ফ্রান্সিসের খোঁজ পেতে বেশি সময় লাগলো না। বিনু এবং তার বন্ধুর ঝামেলা সামলে সে বাড়ি ফিরে রাতে সিনেমার শুটিং এর সময় ফটোগুলো দেখছিল। তখন একটা ফটোতে থাকা একটি ছেলের উপরে তার নজর পড়ে। ছেলেটার এক চোখ অন্ধ ছিল। এটা দেখে তার মনে পড়ে রাজেন্দ্রনের মৃত্যুর পরে যখন তারা ফ্রান্সিসকে খুঁজছিল, তখন একজন ফ্রান্সিসের বাড়িতে গিয়ে সেই একই রকম এক চোখ নষ্ট ছেলেকে দেখেছিল। বিবেক ধারণা করে ছবির ছেলেটি হলো ফ্রান্সিস এবং তারা ফ্রান্সিসের খোঁজে গিয়ে ছেলেটিকে দেখেছিল। সেই ছেলে ছিল ফ্রান্সিসের ছেলে এবং ফ্রান্সিসের মতো তার চোখে দেয়া হয়েছে। তাই তোমাদের জীবনও বিপদে আছে। এভাবে ফ্রান্সিস স্বীকারোক্তি দিতে চায় এবং জানায় ঘটনার সূত্রপাত হয়েছিল ভিনসেন্ট যেদিন পড়াশোনা শেষ করে বিশপের সাথে চার্চে আসে। তখন ভিনসেন্টের নাম ছিল বাক্কাচান। চার্চে আগে থেকেই পুষ্প নামের একটা মেয়ে কাজ করত। পুষ্প ছোটবেলা থেকেই অনাথ, তাই সে চার্চে বড় হয়েছে। ভিনসেন্ট আসার পরে তাদের দুজনের চোখাচোখি হয় এবং একসময় পরিচয় হয়। ভিনসেন্টকে বিশপ নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ দেয়। যখন ডোনেশনের টাকা আসতো ভিনসেন্টকে সে টাকা আলমারিতে রাখতে বলতো বিশপ, আর টাকাটা রাখার সময় ভিনসেন্ট কিছু টাকা চুরি করে নিত। একদিন পুষ্প তাকে টাকা চুরি করতে দেখে ফেলে, তাই বাধ্য হয়ে চুরির টাকার ভাগ পুষ্পকে দিতে হয়। একদিন কথার ফাঁকে ভিনসেন্ট পুষ্পকে বলে সে সবই পড়াশোনা শেষ করেছে, এখন সে এখান থেকে দূরে কোথাও চলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায়।
পুষ্প তাকে বলে সে ভিনসেন্টকে টাকা ইনকাম করতে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে ভিনসেন্ট যখন চলে যাবে তখন তাকে অবশ্যই পুষ্পকে সাথে নিতে হবে। এভাবে চলতে চলতে একদিন পুষ্প ভল্ট রুমে ঢোকার জন্য একটি অজুহাত খোঁজে। রাতে সে একটি বন্ধের কারণে রুমে ঢুকতে পারে না, তাই রুমটা পরিষ্কার করার জন্য পুষ্পকে ডাকা হয়। পুষ্প এখানে চাবিওয়ালার থেকে ব্যাপারটা জানতে পারে, আর চাবিওয়ালা বলেছিল এটা কোনো সাধারণ চাবি নয়, তাই ফ্রান্সিসের সন্দেহ হয়েছিল। এর কয়েকদিন পর চার্চের এবং সে যে এখানে থাকবে এটা সবাইকে শেয়ার করে। এদিকে পুষ্প এটা শুনে একটা মাস্টার প্ল্যান বানায় এবং রাতের রান্নার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সবাই তরকারিটা খেলেও রেখা ওটা খায় না। তাই পুষ্প রাতে রেখার ঘরে যায় এবং ফ্রান্সিস সন্দেহবশত বৃষ্টিতে ভিজে রাজেন্দ্রনকে নিয়ে চার্চের দিকে যায়। তারা ওদিকে দেখে ভিনসেন্ট আর বেবি ভারী কিছু টেনে বের করার চেষ্টা করছে। তারা দৌড়ে যখন ওখানে, এই ঘটনা যদি তোরা কাউকে জানাস তাহলে আমরা সবাইকে বলে দিব তোরাও এটার সাথে জড়িত আছিস, আর আমাদের সাথে থাকলে অনেক টাকা পাবি। তারা বাধ্য হয়ে সঙ্গ দেয়, যদিও রাজেন্দ্রন রাজি ছিল না। রেখাকে যখন তারা কবর দিচ্ছিল তখন দেখলো ও জীবিত আছে আর ওর পা নড়ছে, তবুও তারা কোন রকম দয়া না দেখিয়ে তাকে দাফন করে দেয়। এরপর চার্চ পালিয়েছে। সব স্বীকারোক্তির পরেও একটা সমস্যা থেকে যায়, ফ্রান্সিস এবং রাজেন্দ্রন রেখাকে চিনত না। তাই তারা সঠিক করে বলতে পারছিল না যে তারা যাকে দাফন করেছিল ওটা রেখাই ছিল। ঘুরে ফিরে বিবেক একই জায়গায় ফিরে আসে। এরপর সে একটা ছোট্ট খেলা চালায়। সে হাসপাতালে ভর্তি ভিনসেন্টের অসুস্থ স্ত্রী অ্যালিসকে একটা ফুলের তোড়া পাঠায় যেখানে লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্প। এটা দেখে অ্যালিস অস্থির হয়ে যায়, আর এটা দেখে ভিনসেন্টও ওই ফুলের তোড়াটার লেখাটা পড়ে জরুরি। এদিকে হাসপাতালে অ্যালিস ভিনসেন্টকে বলে বিবেক যেহেতু তাদের সব জেনেই গিয়েছে তাই ওকেও এবার মেরে ফেলবে। ওরা লোক দিয়ে ট্রাকে চাপা দিয়ে বিবেককে মারার চেষ্টা করে, কিন্তু গুরুতর আহত হয়েও বিবেক বেঁচে যায়। এরপর দিন কেটে যায় অনেক। বিবেকের গার্লফ্রেন্ড রেখাকে নিয়ে একটা নিউজ ছাপিয়েছিল, যেটা দেখে জগদীশ নামের একটা ফিল্ম সুপারস্টার তাকে ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে। সে জানায় সেই সময় রেখা তাকে চিঠি দিয়েছিল এবং তার অভিনয়ের অনেক প্রশংসা করেছিল। এরপর থেকে প্রায়শই চিঠি আদান প্রদান করতো তারা। রেখা মাম্মুতির অনেক বড় ফ্যান ছিল, তাই সে তাকে বলেছিল তাকেও তার বাবা মানছিল না, তাই সে চাইছে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসার। এর প্রতি আর তার গার্লফ্রেন্ড ওই বাড়িতে যায় আর গিয়ে দেখে ওটা রেখারই বাড়ি, কিন্তু ওখানে শুধু তার ছোট বোনই আছে। তার ছোট বোন জানায় 1980 সালের দিকে তারা এই এলাকায় আসে, আর তখন থেকে রেখার মাথায় হিরোইন হওয়ার ভূত চাপে, আর সে সারাদিন এগুলো নিয়ে থাকে আর ফিল বাবার হাতে পড়ে যায়, আর তার বাবা তাকে অনেক শাসন করে। এই রাগে সেদিনই রেখা বাসা ছেড়ে চলে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সবশেষে রেখার পায়েলটা বিবেক তার ছোট বোনকে দেয় এবং সে এটা দেখেই চিনে ফেলে, কারণ এটা তার মা তাকে দিয়েছিল। এরপর সিআই ভিনসেন্টের ছেলেকে সব সত্যি জানিয়ে দেয়। তারপর সে তার বাবা মাকে খুব ঘৃণার চোখে দেখতে থাকে এবং এগুলো জিজ্ঞেস করে। যখন পুষ্প সব বুঝে গিয়ে বলে আর রাস্তা নেই, আমি জেলে যাব না, তখন আর রেখার মাথার খুলি আর হাড়গুলো একসাথে করে তাকে আবার নতুন করে কবর দেয়া হয়। আর এখানে সিনেমাটির সমাপ্তি ঘটে। আর এভাবে সমাপ্তি হয় রেখাচিত্রম সিনেমার গল্প। একটি রেখার ভিতরেই লুকিয়ে ছিল শিল্পীর আত্মা, দর্শকের অনুভূতি আর এক অপরূপ গল্প। রেখাচিত্রম আমাদের দেখিয়েছে কিভাবে একটি সাধারণ রেখা হয়ে উঠতে পারে জীবনের এক অসাধারণ আলেখ্য। আশা করছি এই গল্প আপনাদের ছুঁয়ে গেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর সিনেমা কথার সাথে লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকবে আরো অনন্য কিছু। ধন্যবাদ সবাইকে।